নমস্কার, আমার নাম ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যাক পেন। ব্যাক পেন আমাদের সবাইকার আছে। আমি আপনার সাথে যে এখন কথা বলছি বা আমার সঙ্গে যে ভাইটি আছেন তারও ব্যাক পেন আছে। কখনো কখনো আমাদের সবাইকারই কোমরে ব্যথা হয়। কোমরে ব্যথার মেইন কারণটা হচ্ছে আমাদের পশ্চার, হ্যাবিট, ল্যাক অফ এক্সারসাইজ এবং কিছু অসুখ ইন পার্টিকুলার। আমাদের সবাইরই আজকাল চেয়ারে বসা কাজ বা ঝুঁকে কাজ, বা আমরা হয়তো আমাদের বিভিন্ন চাকরি বা ব্যবসা এর কারণে আমাদের সামনে ঝুঁকতে হয়, ভারী জিনিস তুলতে হয়, এবং এগুলোর হাত থেকে আমাদের কোনো মুক্তি নেই, বিকজ এই কাজগুলো আমাদের করতেই হয়। সুতরাং আমাদের ব্যাক পেন কমাবার মেন রাস্তাটা হচ্ছে ব্যায়াম করা, যাতে আমাদের পিঠের মাসেলগুলো স্ট্রং থাকে, পিঠের হাড়গুলো সোজা থাকে, সামনে ঝুঁকে না যায় বা একে অপরের উপরে সরে না যায়। ব্যাক পেন সাধারণত ডাক্তারি পরিভাষায় দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিজেনারেটিভ বা মেকানিক্যাল ব্যাক পেন, যে ব্যাক পেনটা অনেক কমন, সবাইকার হয়। সেটা হচ্ছে হাড় ধীরে ধীরে দুর্বল হওয়া, তার সাথে হাড় যেটা ধরে রেখেছে মানে লিগামেন্টগুলো সেগুলো দুর্বল হওয়া, এবং এই দৌর্বল্যের জন্য দুটো ভার্টিব্রাল বোনের ভেতরে যে কার্টিলেজ আছে সেটা সামনের দিকে বেরিয়ে আসা। খুব রিসেন্টলি হোলি গেছে, যারা হোলিতে জল ভরা বেলুন একে অপরের দিকে মেরে আনন্দ পেয়েছেন তারা আমার কথাটা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি যদি একটা জল ভরা বেলুনকে একটু চেপেন তাহলে দেখবেন একটা দিকে একটু বেরিয়ে যায়, ঠিক তেমনি ভাবেই পেছনের কার্টিলেজ সামনের দিকে একটু বেরিয়ে যায়। সেই বেরিয়ে যাওয়াটাই ব্যাক পেনের কারণ হয়। এটা সাধারণত মেকানিক্যাল সমস্যা, যাকে আমরা সাধারণ পরিভাষায় স্পন্ডেলাইটিস বলি। মোটামুটি 18 থেকে 20 বছর বয়স হয়ে যাবার পর থেকে সব মানুষেরই স্পাইনেতে অল্প বিস্তর স্পন্ডেলাইটিস শুরু হয়, যেটা স্বাভাবিক। আমরা এই যে দাঁড়িয়ে আছি, এই যে হোমোস্যাপিয়েন্স স্পিসিস ইরেক্ট পশ্চারে আছি, এই ইরেক্ট পশ্চারের এটা হচ্ছে প্রাইস। কিন্তু আরেক ধরনের ব্যাক পেন আছে যেটাকে বলি আমরা ইনফ্লামেটরি ব্যাক পেন, মানে যে ব্যাক পেনটা একটা ধরনের অসুখের জন্য হচ্ছে। তার মেন পয়েন্টার হচ্ছে যে সেই ব্যাক পেনটা বিশ্রামের পরে বেশি হয়, whereas মেকানিক্যাল ব্যাক পেনটা কাজের পরে বা সারাদিনের পরিশ্রমের পরে বেশি হয়। ইনফ্লামেটরি ব্যাক পেন ব্যথার ওষুধ খেলে চট করে খুব কম হয়ে যায়, কিন্তু মেকানিক্যাল ব্যাক পেন ব্যথার ওষুধ খেলে অত সহজে কম হয় না। ইনফ্লামেটরি ব্যাক পেন সকালবেলা হয় বা বিশ্রামের পরে হয় এবং আধ ঘন্টা 1 ঘন্টা পরে আস্তে আস্তে নিজেই ভালো হয়ে যায়। মেকানিক্যাল ব্যাক পেন সারাদিনের কাজের পরে হয় এবং বিশ্রাম না নিলে ভালো হয় না। এরপরে হচ্ছে ব্যাক পেন এর জন্য আমরা সবাই এক্সরে করাই কোমরে, তাতে একটু আধটু চেঞ্জেস সবাইকারই থাকে এবং সেটা নিয়ে আমরা প্রচন্ড মাতামাতি করি। তো অ্যাকচুয়ালি এই ধরনের মাইনর চেঞ্জেস খুব কমন। মনে রাখতে হবে বেশিরভাগ ব্যাক পেনই কিন্তু হাড়ের জন্য হয় না, হয় সফট টিস্যুর জন্য, যেটা এক্সরেতে দেখা যায় না। যে ডিস্ক বাইরে সেই বেলুনের মতো বললাম বেরিয়ে আসে, সেটা কিন্তু এক্সরেতে ভালো দেখা যায় না, তার জন্য এমআরআই করা দরকার। এবং যদি একজনের 3 মাসের উপরে ব্যাক পেন পারসিস্ট করে বা অ্যাকিউট সিভিয়ার ব্যাক পেন হবার পরে তার হাতে, মানে হাত নয় পায়ের মাসেলে, হাতেও হতে পারে, যদি ঘাড়ে হয়, পায়ের মাসেল উইকনেস হয়, তাহলে কিন্তু আর্জেন্টলি এমআরআই করার দরকার। মনে রাখতে হবে উইকনেস কথাটার মানে হচ্ছে দৌর্বল্য। আপনার যদি ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথার জন্য হাতে বা পায়ে দৌর্বল্য আসে মাসেলে, তাহলে বুঝতে হবে যে কোনো নার্ভ ইমপিঞ্জড হচ্ছে বা ড্যামেজড হচ্ছে,
সেটা কিন্তু এমআরআই ছাড়া ধরা যাবে না। তার মানে এই নয় যে আপনার অল্প বিস্তর ঘাড়ে কোমরে ব্যথা হলেই আপনি এমআরআই করতে দৌড়বেন। অনেক সময়তেই মিসডাইরেক্টেড এমআরআইতে কোনো লাভ হয় না। যে মাইনর চেঞ্জেস থাকে সেটা স্বাভাবিক এবং সেটা মেনে নিতে হয়। রিগার্ডলেস অফ এনিথিং আপনাকে এক্সারসাইজ করতে হবে, পশ্চাৎ ঠিক রাখতে হবে, এবং আপনি যদি এমন কাজের সঙ্গে যুক্ত হন যাতে আপনাকে ভারী মাল টানাটানি করতে হয়, নিচে ঝুঁকতে হয়, তাহলে আপনাকে আপনার পিঠের মাসেলের ব্যায়াম করে পিঠের যে ইরেক্টার স্পাইনি মাসেল, যেটা আপনার স্পাইনকে সোজা দাঁড় করিয়ে রেখেছে, সেই মাসেলটাকে শক্ত করতে হবে যাতে আপনার এই ধরনের সমস্যা না হয়। সাঁতার একটা খুব উপযোগী ব্যায়াম ব্যাক পেনের জন্য, সেটা ইনফ্লামেটরি ব্যাক পেন হোক বা মেকানিক্যাল ব্যাক পেন হোক। এবং সাঁতারের জন্য আপনার পিঠের মাসেলের দুর্দান্ত এক্সারসাইজ হয় এবং সেটা সবাই করতে পারেন। এমনিতেই আমাদের সবাইকার অল্প বিস্তর সাঁতার শেখাটা ম্যান্ডেটরি বলে আমি মনে করি। আর যদি মাস তিনেকের ওপরে ব্যথা থাকে অথবা আপনার যেটা বললাম যে দৌর্বল্য শুরু হয়, তাহলে কিন্তু অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে স্পেশালিস্টের পরামর্শ নেবেন। বিকজ একবার যদি নার্ভ ড্যামেজ হয়ে যায় তখন শত চিকিৎসাতেও কিন্তু নার্ভ আর ঠিক হয় না। এটা মাথায় রাখা অত্যন্ত জরুরি এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।